জিম্বাবুয়ের সঙ্গে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। তো দলটা আপনারা সবাই দেখেছেন, নাজমুল হোসেন শান্ত তার অধিনায়কত্বেই এই টেস্ট সিরিজটা খেলবে এবং তার ডেপুটি হিসেবে থাকছেন মেহেদী হাসান মিরাজ। তো বাংলাদেশের একদম সেরা যে দলটা, এই দলটাই কিন্তু দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে আমাদের প্রতিপক্ষ আসলে কে? আমাদের প্রতিপক্ষ কি জিম্বাবুয়ে নাকি ইন্ডিয়া, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড? ধরেন আমরা ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, মানে যেগুলো হচ্ছে র্যাঙ্কিংয়ের প্রথম সারির দল বা যেগুলো শক্তিশালী প্রতিপক্ষ, তাদের বিপক্ষেও আমরা যেরকম একদম সর্বশক্তি নিয়ে মাঠে আমরা ঝাঁপিয়ে পড়ি, ঠিক তেমনভাবে ভাই জিম্বাবুয়ে কি আপনাকে অনেক কঠিন কোনো প্রতিপক্ষ মনে হয়? আবার জিম্বাবুয়ের বিপক্ষে আপনি খেলবেন কোথায়? দেশের মাটিতে আপনি খেলবেন। তো যদি জিম্বাবুয়ের বিপক্ষেও আমাদেরকে সেরা শক্তির দলটা নিয়ে মাঠে নামতে হয়, তাহলে পারে আমরা যে বলি বাংলাদেশের ক্রিকেট দল অনেক উন্নতি করেছে, আসলে কি আমরা উন্নতি করেছি? যদি আমরা উন্নতি করতাম তাহলে পারে অন্তত জিম্বাবুয়ের বিপক্ষে এই টেস্টের জন্য আমাদেরকে এরকম পূর্ণ শক্তির দল আমাদের দিতে হতো না। মানে অবস্থা এইরকম হয়েছে, যদি ধরেন আমাদের সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদুল্লাহ রিয়াদ তারাও যদি অ্যাভেলেবেল থাকতেন, তাহলে পরে আমার কাছে মনে হয় এই জিম্বাবুয়ের সঙ্গে সিরিজের জন্য তাদেরকেও আমরা খেলাইতাম। এটাই হচ্ছে বাংলাদেশ দলের শক্তি। তো আমরা আগে জানতাম নাহিদ রানার ব্যাপারটা, নাহিদ রানা পিএসএল এ দল পাইছে, বাট দেখেন যে এই নাহিদ রানাকেও তাকে প্রথম টেস্টের দলে রাখা হয়েছে। হ্যাঁ, তাকে এনওসি দেওয়া হয়েছে 26 এপ্রিলের পর থেকে আর কি। তো নাহিদ রানাকেও আমাদের খেলাতে হবে বা নাহিদ রানাকেও আমাদের দলে রাখতে হবে। মানে আমাদের এখন অবস্থা এরকম হয়েছে যে আমরা জিম্বাবুয়ের কাছেও হারতে পারি, এরকম একটা শঙ্কা থেকে কিন্তু আমরা পূর্ণ শক্তির বা সেরা দল নিয়ে এই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা আমরা খেলবো। তো আমরা সবসময় বলি না যে আসলে বাংলাদেশ ক্রিকেট দল অনেক উন্নতি করেছে, আমরা অনেক এগিয়ে গেছি, অনেক দূর এগিয়ে গেছি। আমরা যদি আসলেই আমরা যদি ক্রিকেটে উন্নতি করতাম, তাহলে পরে অন্তত এই কিছু আছে না র্যাঙ্কিং এর নিচু সারির যে দলগুলো আছে তাদের বিপক্ষে, আপনি যদি এই সব দলগুলোর বিপক্ষে ধরেন পাইপলাইনের অন্য যারা খেলোয়াড় আছে, যারা নর্মালি বড় দলগুলোর বিপক্ষে চান্স পায় না, তাদেরকে যদি আপনি না খেলান, তাদেরকে যদি আপনি সুযোগ না দেন, তাহলে পারে আপনার পাইপলাইনটা আসলে সমৃদ্ধ কিভাবে হবে? বা আপনি এই দেখেন, আপনি পৃথিবীর দেখেন যারা যেসব ক্রিকেট খেলোয়াড়ের দেশগুলো আছে, প্রত্যেকটা টিমের আপনি দেখবেন যে মূল ন্যাশনাল টিমের বাইরে তারা কিন্তু আরো দুইটা, মানে তাদের পাইপলাইনে এত বেশি খেলোয়াড় আছে যে তাদেরকে দিয়ে আরো দুইটা দল গঠন করা যাবে। শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে ব্যতিক্রম, আমরা ইন্ডিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড এইসব দলগুলোর বিপক্ষেও যেরকম স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নামি, ঠিক তেমন ভাবে এই ধরেন জিম্বাবুয়ে, আফগানিস্তান, মানে এইসব যেগুলো একটু তুলনামূলক দুর্বল দল, তাদের বিপক্ষেও আমাদের স্ট্র্যাটেজি কিন্তু সেম থাকে। এবং আমরা হচ্ছে প্রত্যেকটা প্রতিপক্ষ, প্রত্যেকটা সিরিজে আর কি আমাদের একটা টার্গেট থাকে, যদি আমরা হেরে যাই এবং হারার ভয় থেকেই আমরা নতুন বা তরুণ খেলোয়াড়দেরকে সুযোগ দিতে ভয় পাই এবং আমাদের যে বেঞ্চের যে পূর্ণ শক্তি আছে, যারা ওই ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষেও খেলবে, তাদেরকে আমরা জিম্বাবুয়ে, আফগানিস্তান এরকম দলগুলোর বিপক্ষেও আমরা খেলবো। মানে তাদেরকে স্যার আমরা জিততে পারবো না, এরকম হচ্ছে অবস্থা। তো এটাই হচ্ছে বাংলাদেশের ক্রিকেট, এটাই হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি। আমাদেরকে জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে খেলতে হলে পারেও আমাদের পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে হবে। আবার আমরাই বলবো যে হচ্ছে আমরা ক্রিকেটে অনেক উন্নতি করেছি, আবার যখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিপক্ষে খেলবো তার আগে আমরাই ঘোষণা দিয়ে দিব যে না, আমরা ওদেরকে হারাবো, এরকম ঘোষণা আমরা দিয়ে দিব। আলটিমেটলি বাংলাদেশের ক্রিকেট কতটা উন্নতি করেছে তা এইরকম ছোট দলগুলোর বিপক্ষে সিরিজের আগে যে স্কোয়াডটা দেওয়া হয় সেটা দেখলে পারে আপনারা বুঝতে পারবেন।